আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ অতিথি হিসেবে আমরা পেয়েছি লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মোহাম্মদ মুজিবুর রহমান, ডিজিএফ এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ। এখন তারা কোথায়? কেন ঢাকা এই তিন জেনারেল আতঙ্কে আতঙ্কিত? দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আমরা কথা বলতে চাই তিন জেনারেল আতঙ্কে আতঙ্কিত ঢাকা। তিন জেনারেল কি বর্তমান ক্ষমতাকে কাঁপিয়ে দিতে যাচ্ছেন? বাংলাদেশের রাজনীতি আর সামরিক ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং রহস্যে ঘেরা তিন জেনারেল এখন কোথায়? ঢাকার ক্ষমতার অলিন্দ কাঁপানো এই তিন শীর্ষ কর্মকর্তা কি শুধুই ফেরারি, নাকি প্রতিবেশী দেশের সুরক্ষিত ডেরায় বসে আছেন নতুন কোনো মাস্টার প্ল্যান? দর্শক, চাঞ্চল্যকর এক গোয়েন্দা তথ্যে জানা গেছে লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মোহাম্মদ মুজিবুর রহমান, ডিজিএফ এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ এখন আর কোনো সাধারণ বেসামরিক এলাকায় নেই। কলকাতার সল্ট লেক বা নিউ টাউনের অভিজাত সঞ্জীবা গার্ডেন এর বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে তাদের সরিয়ে নেওয়া হয়েছে হুগলি ব্রিজের পাশে অত্যন্ত সুরক্ষিত সেনা আবাসিক এলাকায়, যেখানে বিশেষ পাস ছাড়া সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু কেন ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থা র এবং মোদী সরকার এই তিন জেনারেলকে আচমকা এমন নিশ্ছিদ্র সামরিক নিরাপত্তায় মুড়ে ফেললো? তারা কি শুধুই আশ্রয় প্রার্থী, নাকি দিল্লির কোনো দীর্ঘমেয়াদী ঘুঁটি? ঢাকা এবং কলকাতার একাধিক নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের বিতর্কিত গণমাধ্যম আমার দেশ এক বিস্ফোরণ প্রতিবেদন প্রকাশ করেছে গতকাল। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি ইতিমধ্যেই শেখ হাসিনা এবং তার সাথে ভারতে চলে যাওয়া সহযোগীদের একটি পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করেছে। এই তালিকায় তিন জেনারেল এবং তাদের পরিবারের সদস্যদের যাবতীয় খুঁটিনাটি তথ্য সংরক্ষিত রয়েছে। সূত্র বলছে 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে জেনারেল মুজিব এবং জেনারেল আকবর সীমান্ত পাড়ি দিয়ে কলকাতায় আশ্রয় নেন। এর কিছুদিন পর যখন গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচারে জোরদার উদ্যোগ শুরু হয়, তখন গত বছরের অক্টোবরে ভারতের তামাবিল সীমান্ত দিয়ে বিশেষ ব্যবস্থায় যান মেজর জেনারেল কবির আহমদও। কলকাতার নিরাপত্তা সূত্রগুলো জানাচ্ছে এই তিন জেনারেলকে বেসামরিক এলাকা থেকে সরাসরি সেনা আবাসে নিয়ে যাওয়া অত্যন্ত ইঙ্গিতবহ। সেখানে বসে তারা শুধু নিরাপদ জীবনই কাটাচ্ছেন না, বরং নিয়মিত যোগাযোগ রাখছেন দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে। এমনকি ছুটির দিনগুলোতে কলকাতা সিটি সেন্টার 2 এবং পার্ক স্ট্রিটের মতো এলাকায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের নিয়ে তারা গোপন বৈঠক করছেন। লক্ষ্য একটাই, ভারতীয় ডিপ স্টেটের সহযোগিতায় কিভাবে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা যায়। এতক্ষণ যে কথাগুলো বললাম, এটি বাংলাদেশের বিতর্কিত গণমাধ্যম আমার দেশের একটি রিপোর্ট। এটির সম্পাদকও একজন বিতর্কিত ব্যক্তি এবং অসম্পাদক মাহমুদুর রহমান। সেই পত্রিকা তিন জেনারেলকে নিয়ে রিপোর্ট করেছে জেনারেল মুজিব, জেনারেল আকবর, জেনারেল কবির। তারা এখন কলকাতায় আছেন। হ্যাঁ, এটি সত্য, তারা কলকাতায় আছেন এবং তাদেরকে সামরিক এলাকায়, সামরিক আবাসিক এলাকায় নিয়ে যাওয়া হতে পারে। বেসামরিক আবাসিক এলাকায় তারা থাকতেন, তারা এখন সামরিক আবাসিক এলাকায় থাকেন। হতেই পারে বাংলাদেশে যেমন সামরিক আবাসিক এলাকা আছে ডিওএইচএস, ঠিক তেমনি হয়তো একজন গুলশানে বসবাস করতেন, গুলশান থেকে ডিওএইচএস এ এসছেন, এতটুকুই। কথা হচ্ছে যে এই যে আমাদের যে প্রতিবেদন করেছে যে তারা নাকি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রশ্ন হচ্ছে, আজকে বাংলাদেশটাই তো ষড়যন্ত্রের উপরে দাঁড়িয়ে আছে। 2024 সালে নির্বাচিত সরকার, সেই নির্বাচনটা যেভাবেই হোক একটা নির্বাচন হয়েছিল।
হোক, আমি মানলাম যে সেটি একটা বিতর্কিত নির্বাচন। 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল আমি এবং দামির নির্বাচন, এ কথা স্বীকার করতে কোনো কুণ্ঠা বোধ হওয়ার কথা নয়, কিন্তু তবুও সেটি নির্বাচিত সরকার ছিল। নির্বাচিত সরকারকে পতন কে ঘটিয়েছে? এই যে আমরা কথায় কথায় শুনি একটা উচ্চারণ বহুল উচ্চারিত ছাত্র জনতা, ছাত্র জনতা। ছাত্র জনতার বাবার ক্ষমতা ছিল যে সেনা সমর্থন ছাড়া, সেনাবাহিনী ছাড়া ক্ষমতার পট পরিবর্তন হয়। আর সবচেয়ে এবারের ক্ষমতার মসনদ পরিবর্তনের লক্ষণীয় বিষয়, শীর্ষ জেনারেলদের ঐক্য ছাড়াই পতন হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং মধ্যম সারির জুনিয়র লেভেলের কর্মকর্তাদের ঐক্যে সরকার পতন হয়েছে। বাংলাদেশে সেনা সমর্থনে ক্ষমতার মসনদ পরিবর্তনটা এটা একটা নিয়মিত ব্যাপার। 1975 সালে -1 থেকে শুরু। -1 মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাইনাস করার মাধ্যমে পরবর্তীতে অসংখ্যবার অনেকবার -2 ফর্মুলা বাস্তবায়ন করবার চেষ্টা হয়েছে, এবং এই সব কিছুর পেছনে সেনাবাহিনীর প্রচ্ছন্ন সমর্থন ছিল। এবং বাংলাদেশের মসনদে কখন কে আসবে সেটিও সেনাবাহিনীর কোনো না কোনো ভাবে সমর্থন ছিল। এবং শীর্ষ জেনারেলদের সমন্বয়ে, তাদের ঐক্যে সেই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, অত্যন্ত বিস্ময়কর ঘটনা যে 2024 সালের মসনদ যে পরিবর্তন হয়েছে, শীর্ষ জেনারেলদের মধ্যে বিভেদের মধ্যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে এবং শীর্ষ জেনারেলদেরকে চাকরিচ্যুত হতে হয়েছে, বরখাস্ত হতে হয়েছে, এমনকি এই দেশের মাটিতেও তারা থাকতে পারেননি। তাদের দেশ ত্যাগ করে বিদেশে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে। আজকে এই যে পট পরিবর্তনটা হয়েছে, এটি তো ষড়যন্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের ইউনূসের নির্বাচনের মাধ্যমে আজকের বাংলাদেশে একটি তথাকথিত নির্বাচন। 2024-এর যে নির্বাচনটি ছিল, আওয়ামী লীগ যে নির্বাচনটা করেছিল, আমির নির্বাচন, সেই নির্বাচনটাও বিতর্কিত ছিল, এটি অস্বীকার করার উপায় নেই। এই নির্বাচনটি আরো বেশি বিতর্কিত। সেটি তো একটা ফর্মার মধ্যে ছিল, কিন্তু এই নির্বাচনটা কে করেছে? এই নির্বাচনটাই করেছে একটা দখলদার গোষ্ঠী, একটা দখলদার সম্প্রদায়, ইউনূস। আজকে আমার দেশ বলছে যে এই শীর্ষ জেনারেলরা কলকাতায় বসে ভারতের সহযোগিতায় তারা ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করছে, শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করছে, শেখ হাসিনার সাথে অনলাইনে বৈঠক করছে, এমন নানা কিছু বলবার চেষ্টা করছে। এই জেনারেলদেরকে কিভাবে বিতাড়িত করা হয়েছে? নিশ্চয়ই অবৈধভাবে। তাদের চাকরির মেয়াদ ছিল, চাকরির বয়স ছিল। আপনি চিন্তা করুন যে সেনাবাহিনীকে পুরো নেতৃত্ব শূন্য করে ফেলানো হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 13তম বিএমএ লং কোর্সের, এরপরে 7টা ব্যাচ নেই, 7টা ব্যাচকে উধাও করে দেওয়া হয়েছে। জেনারেল ওয়াকারের পরে যিনি সিনিয়র আছেন তিনি 20তম বিএমএ লং কোর্সের। তাহলে চিন্তা করুন যে সেনা নেতৃত্ব কিভাবে নেতৃত্ব শূন্য করে ফেলানো হয়েছে। আমরা বিভিন্ন সময় আলাপ প্রসঙ্গে বলি যে বাংলাদেশকে ধ্বংস করে ফেলানো হয়েছে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলানো হয়েছে, পুলিশ ধ্বংস করে ফেলানো হয়েছে, সেনাবাহিনীকেও ধ্বংস করে ফেলানো হয়েছে, সেনা নেতৃত্বকে ধ্বংস করে ফেলানো হয়েছে। আর এই ধ্বংসের শিকার হয়েছে সেই সময়ের সরকার, এই যে যারা সেনা নেতৃত্বে ছিলেন তারা শিকার হয়েছেন, এবং তারাও এখন দেশের মাটি থেকে বিতাড়িত হয়ে বিদেশে জীবন যাপন করছেন। তারা কি আপনাকে ছেড়ে দেবে? সেনা নেতৃত্বে, সেনা সমর্থনে বাংলাদেশে বারবার মসনদ পরিবর্তন হয়েছে। আজকে যে মসনদে যারা আছেন তাদেরও মসনদ পরিবর্তন হবে মাস্ট সেনা সমীকরণে। যে জেনারেলরা কলকাতায় অবস্থান করছেন তারা যদি আওয়ামী লীগের সাথে বৈঠক করে থাকেন, শেখ হাসিনার সাথে যোগাযোগ করে থাকেন, তারা করছেন, তারা তাদের মতো কাজ করছেন, তারা আগের বাংলাদেশ ফিরিয়ে আনবার জন্য কাজ করছেন। আজকে যে সেনা নেতৃত্ব, সেনা প্রধান বা জুনিয়র নেতৃত্ব বা মধ্যম সারির নেতৃত্বের মাধ্যমে যে বাংলাদেশটি এসছে, সেই বাংলাদেশে যারা আনলেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশটি ভালো হয়েছে? পরিবর্তন কেন হয়? পরিবর্তন হয় একটা ভালো কিছুর জন্য। কিন্তু কি হলো?
কি পেলাম আমরা? 2 বছর আগের যে বাংলাদেশটি ছিল, শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে যে বাংলাদেশটি ছিল, তার ছিটেফোঁটাও কি এখন আছে? ছিটেফোঁটা নেই। বাংলাদেশের সেন্টিমেন্ট বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে, যার কারণে বাংলাদেশের মানুষ বলছে যে আমরা আগেই ভালো ছিলাম। আর এই আগে ভালো থাকা থেকে ওই শীর্ষ জেনারেলরা এটাকে যদি ক্যাচ করতে পারেন, অস্বাভাবিক কিছু না। একটা কথা পরিষ্কার করে বলি, যে বিষে বিষ নাশ হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, ঠিক সেই বিষ দিয়েও আওয়ামী লীগ সরকার ফিরে আসবে। যে সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকার আবারও ফিরে আসবে। সেই সমীকরণে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, একটা নির্বাচন হবে, নির্বাচন হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসবে। আপনি যে পথে বিদায় করেছেন সেই পথেই ফিরে আসবে, এর চেয়ে সত্য আর কিছু নেই। আমার দেশ প্রতিবেদন করেছে, বলবার চেষ্টা করছে যে তারা সব খারাপ ছিল, এখন যারা আছেন তারা ভালো। আওয়ামী লীগ খারাপ ছিল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, আওয়ামী লীগ দুর্বৃত্ত ছিল। বাংলাদেশের মানুষ তো দেখছেন এখন কি আছে, এখন যারা শাসন করছেন তারা কি করছে, কিংবা এখনকার আগে যে দখলদার ইউনূস শাসন করেছে তারা কি করেছিল, এখনকার রাজনৈতিক দলগুলো তারা কি করছে, মানুষ কিন্তু দিন রাত বোঝে। কাজে এই বোঝাটাকে যদি কাজে লাগিয়ে ওই জেনারেলরা এবং আওয়ামী লীগ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে দেশে ফিরবার চেষ্টা করে, কিংবা আরেকটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেই পারে। কারণ আপনি অন্যায়ভাবে বিতাড়ন করেছেন, আপনি দখলদারিত্ব কায়েম করেছেন। কাজে দখলদারিত্বকে দখলদারিত্ব দিয়েই বিতাড়ন করবে, এটি খুব স্বাভাবিক। এই যে দখলদারিত্ব দিয়ে যে বিতাড়ন করেছেন, কি লাভ হলো? শান্তিতে ঘুমাতে পারেন? ইউনূস যেমন শান্তিতে ঘুমাতে পারতেন না, ইউনূসের পরিষদের লোকজন যেমন শান্তিতে ঘুমাতে পারতেন না, ঠিক তেমনি আজকে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে, তারেক রহমানও আসলে ঘুমাতে পারেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আপনি সরকারের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করুন, দেখবেন যে কোথায় যেন একটা অস্বস্তি আছে, কোথায় যেন একটা অজানা আতঙ্ক আছে। কারণ স্বাভাবিকভাবে পরিস্থিতি পরিবর্তন হয়নি, নির্বাচনের মাধ্যমে পরিস্থিতি পরিবর্তন হয়নি, গঠনমূলক রাজনীতির মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন হয়নি, বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে পরিবর্তন হয়েছে। এবং সেই পরিবর্তন বাংলাদেশের মানুষের কোনো কাজে লাগছে না, বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কাজেই আজকে যে ব্যবস্থাটি আছে, এই ব্যবস্থাটিরও পরিবর্তন অবশ্যম্ভাবী। এবং এই পরিবর্তনে যে জেনারেলদেরকে বিতাড়ন করা হয়েছে, সেই জেনারেলরা যদি ভূমিকা পালন করে, অবাক হবার কিছু নেই। কারণ তারা তাদের অনুগত বাহিনী সেনাবাহিনীতে এখনো পর্যন্ত রয়েছে, বাংলাদেশে রয়েছে। কাজেই তাদের তৎপরতায় যদি আবার 2 বছর আগের সেই বাংলাদেশ ফিরে আসে, অবাক হবার কিছু থাকবে না। এবং এই কারণে 3 জেনারেলের আতঙ্কে আতঙ্কিত ঢাকা এবং বিএনপি পন্থী গণমাধ্যম, জামাতপন্থী গণমাধ্যম এটি প্রতিবেদন আকারে প্রকাশ করছে। এই মুহূর্তে বাংলাদেশের সব গণমাধ্যম, আপনি প্রথম আলোর কথা কি বলবেন? প্রথম আলোর মতিউর রহমান সরাসরি কদিন আগে ডয়েচে ভেলেকে একটি সাক্ষাৎকার দিয়ে জানালেন যে সরকার পরিবর্তনে ভূমিকা পালন করেছেন। দেখুন, 24শে জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় আমাদের পত্রিকার অবস্থান দৃঢ়ভাবে পরিবর্তনের পক্ষে, শেখ হাসিনা সরকারের পতনের পক্ষে দৃঢ়ভাবে আমার ভূমিকা পালন করেছে। খুব কম সংবাদ তো সে সময় এরকম পরিষ্কার সোচ্চার ভূমিকা পালন করেছে। সে সময় আপনার জন্য আমরা বলতে, আমাদের ছাপা কাগজ সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, আমাদের অনলাইনে পাঠক বেড়ে গিয়েছিল। কাজেই এই যে অবস্থাটা চলছে, যে ব্যবস্থাটা চলছে, এই ব্যবস্থা কিন্তু টেকসই হবে না, এটিকে আটকে রাখতে পারবেন না। জেনারেলরা তাদের কাজ করবেন, আওয়ামী লীগ তার কাজ করবে, বাংলাদেশে পরিবর্তন আসবে। সেটা ঠিক কতদিনে, 2 দিনে না 2 মাসে না 2 সপ্তাহে, এটি বলা কঠিন। তবে কাজ যে চলছে, তারা বসে নেই। তারা কি কলকাতার সেনা আবাসিক এলাকায় শুয়ে বসে আরামে দিন কাটাচ্ছেন? তারা কোনো কর্মকাণ্ড করছেন না? নিশ্চয়ই করছেন।
এবং এই কর্মকাণ্ডের বুদবুদ শুনে বাংলাদেশের গণমাধ্যম আতঙ্কিত হয়ে পড়ছে। এখন দেখার বিষয় যে এই 3 জেনারেলের আতঙ্কে এবং আতঙ্কটা কতদূর বিস্তার লাভ করে, আমরা নিশ্চয়ই দেখব। এই 3 জন জেনারেলকে এখন সাধারণ বেসামরিক এলাকার বাসভবন থেকে হুগলি ব্রিজের পাশে অবস্থিত সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখতে হবে, কারণ তারা নিরাপত্তা সূত্রগুলোর বরাতে জেনেছে এই 3 জেনারেল নিয়মিতই, বিশেষ করে ছুটির দিনে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেন। বাংলাদেশের পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মকর্তারা, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তারা, বাংলাদেশের সরকারি প্রশাসনের বিভিন্ন প্রভাবশালী কর্মকর্তাদেরকে যেভাবে দেশ ছেড়ে মামলা হামলার ভয়ে পালিয়ে যেতে হয়েছে, তারা যে নিষ্ক্রিয় বসে নাই সেটা তো একরকম ধারণা করা যেতেই পারে। বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে 2024-এর 5ই আগস্টের পর এক রকমের রক্তপাতহীন অভ্যুত্থান ঘটেছে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। মানে এর আগে সরকারগুলো যখন সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণে পাল্টে যায় কিংবা সেনাবাহিনী হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ে, এসব ঘটনায় যতবার বাংলাদেশে ক্ষমতার পালাবদল ঘটেছে, তারপর কু, পাল্টা কু, মার্শাল ল, কোর্টে বিচার, এসবে শত শত হাজার হাজার সেনা সদস্য, সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটেছে। ধরেন প্রেসিডেন্ট জিয়ার আমলে 1975-এর পর থেকে 1981 সালে প্রেসিডেন্ট জিয়া নিজে সেনা সদস্যদের হাতে নিহত হওয়ার আগে পর্যন্ত সেনাবাহিনীর ভেতরে বিমান বাহিনী, নৌবাহিনী সব মিলিয়ে অন্তত 19টি কু হয়েছিল বলে নানা সূত্রে এরই মধ্যে লিপিবদ্ধ হয়েছে। এবং সেসব সূত্রে জানা যায় যে ওই 19টি থেকে কেউ কেউ বলেন 26 কু, পাল্টা কু, মার্শাল ল, কোর্ট এসবের মাধ্যমে কয়েক হাজার সেনা সদস্য, সেনা কর্মকর্তা ওই 1975 থেকে 1981 মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ড পর্যন্ত নিহত হয়েছিলেন। কিন্তু এ দফায় ওয়াকারুজ্জামানের বাহিনী যখন একটা সেনা অভ্যুত্থান নীরবে ঘটায়, সরকারকে আর সহযোগিতা করবে না এই সিদ্ধান্ত নেয় ভেতরে ভেতরে, এবং 2024-এর জুলাই আগস্টের আন্দোলনকারীদের ঢাকা অভিমুখে ঢুকে গণভবনের দিকে যেতে দেয়, তারপর শেখ হাসিনাকে যেমন সেনা বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়, এবং এখন শেখ হাসিনা প্রায়শই এরপর তার নেতা কর্মীদের সঙ্গে আলাপচারিতায় বলেছেন যে তিনি ভেবেছিলেন টুঙ্গিপাড়ায় যাচ্ছেন, তিনি জানতেনও না তাকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত এ রহস্য ভেদ হয় নাই যে কখন কে কোথায় এ সিদ্ধান্ত নিলেন যে শেখ হাসিনাকে সেনা বিমানে করে ভারত রেখে আসতে হবে, সেটাই সবচেয়ে নিরাপদ হবে। এবং কিভাবে ভারতের সঙ্গে, ভারতের সেনাবাহিনীর সঙ্গে, ভারতের সরকারের সঙ্গে সে আলাপটা হয়ে গেল, সেসবের কোনো কার সঙ্গে কার আলাপ হলো, কখন কে সিদ্ধান্ত দিলেন, এসবের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায় না। তেমনি ওই যে বলছিলাম রক্তপাতহীন অভ্যুত্থান, কারণ বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা, জেনারেলদের অনেকেই 2024-এর জুলাই আগস্টের পর চাকরিচ্যুত হয়েছেন, শুধু তাই নয় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, শুধু তাই নয় তাদের অনেকেই ভারতে পালিয়ে গেছেন এবং ভারতে গিয়ে তারা এখন কলকাতা সেনানিবাসে আছেন কেউ কেউ। সেটা নিয়ে বাংলাদেশের গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদে থাকা এই জেনারেলেরা যে সীমান্ত পাড়ি দেওয়ার সুযোগ পেলেন, তাতে দুটো প্রশ্ন না করে কোনো উপায়ই থাকে না, যে প্রশ্ন এর আগেও 2025 সালের অক্টোবরেও করেছিলাম, যখন সর্বশেষ একজন কর্মরত জেনারেল, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেই ঢাকা সেনানিবাস থেকে হঠাৎ উবে গেলেন পরিবার সহ, যে কিভাবে এই তালিকাটা হচ্ছে, কিভাবে ওয়াকারুজ্জামান কাকে কাকে বিচারের মুখোমুখি করবেন, কাকে কাকে চাকরিচ্যুত করবেন, আর কাকে কাকে নিরাপদে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের আশ্রয়ে চলে যেতে দেবেন, এই পুরো বিষয়টি কি করে তিনি তালিকা করেছেন, মানে কাকে কোন তালিকায় রাখবেন সেটা কি বিবেচনায় নির্ধারিত হয়েছে, এ বিষয়েও বাংলাদেশে কোনো আলাপ হচ্ছে না। মানে এ বিষয়েও বাংলাদেশ সেনাবাহিনীকে কিংবা ওয়াকারুজ্জামানকে যে
জবাবদিহিতার মুখোমুখি করা হচ্ছে না, সেটা বিস্ময়কর বটে। বাংলাদেশের অন্তত 3 জন জেনারেল এখন কলকাতা সেনানিবাসে আছেন, সে খবর প্রকাশিত হয়েছে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে, এবং সেখানে বলা হয়েছে যে লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মোহাম্মদ মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন এবং মেজর জেনারেল কবির আহমেদ এখন কলকাতার সেনা আবাসিক এলাকায় নিরাপদ আশ্রয়ে রয়েছেন। খবর দেওয়া হচ্ছে, আমার দেশ পত্রিকা লিখছে, ঢাকা ও কলকাতার একাধিক নিরাপত্তা সূত্রের বরাতে, যে এই 3 জনই ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর রয়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। পলাতক 3 জেনারেলের মধ্যে মুজিব এবং আকবর ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরপরই দেশ ছেড়ে পালিয়ে কলকাতায় আশ্রয় নেন। এরপর অক্টোবরে 2025-এর অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন কিন্তু শেখ হাসিনার আমলের সামরিক সচিব জেনারেল কবির আহমেদ, যিনি অনেক সূত্রে শুনেছি যে শেখ হাসিনাকে যে সেনা বিমান ভারত রেখে আসে সেই বিমানেও তিনি ছিলেন এবং আবার ফিরে এলেন বাংলাদেশে এবং এসে সেনাবাহিনীতেই কর্মরত ছিলেন। তিনি 2025-এর অক্টোবরে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করলো, যে যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে তারা আয়না ঘরে নিয়ে গুম করে বিভিন্ন জনকে অত্যাচার নির্যাতন করেছেন। তারপর এই মেজর জেনারেল কবির আহমেদের পরিবার সহ তিনি সেনানিবাস থেকে নিখোঁজ হয়ে গেলেন এবং সেটাই তারপর সেনানিবাসের তরফে আমাদেরকে জানানো হলো যে মেজর জেনারেল কবির নিখোঁজ। তারা এখন সব সীমান্তে সতর্কাবস্থা জারি করেছে। এই যে আমার দেশ লিখছে না যে ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এদের খুব ঘনিষ্ঠ যোগাযোগ বলেই এরা এখন কলকাতা সেনানিবাসে আছেন। এই যে বাংলাদেশ আর্মির শীর্ষস্থানীয় জেনারেলেরা সীমান্ত পাড়ি দিয়েছেন, আমি বহুবার এ প্রশ্ন তোলার চেষ্টা করেছি যে এটা তো হতেই পারে না যে ভারতীয় সেনাবাহিনীর অনুমোদন ছাড়া, ভারতীয় সেনা গোয়েন্দা সংস্থার একেবারে সুনির্দিষ্ট তথ্য এবং অনুমোদন ছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় জেনারেলেরা বাংলাদেশ ভারত সীমান্ত পাড়ি দিয়ে ভারত পৌঁছতে পেরেছেন। কারণ এরা তো নিশ্চয়ই তাদের পরিবার পরিজন নিয়ে খানা খন্দ খাল নালা পেরিয়ে মানে সীমান্ত পাড়ি দিয়ে ভারত গিয়ে পৌঁছন নাই, এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষিত শীর্ষস্থানীয় চৌকস এই জেনারেলেরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে সিভিলিয়ানদের সাথে মিশে ঘুরে বেড়াচ্ছেন। সেটা তো নিশ্চয়ই ভারত সরকার, ভারত সেনাবাহিনী, ভারতের গোয়েন্দা সংস্থা কেউই অনুমোদন করবে না। কাজেই নিশ্চিতভাবেই এই শীর্ষস্থানীয় জেনারেলেরা গেছেন একেবারেই ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের সেনা গোয়েন্দা সংস্থার সম্পূর্ণ অনুমোদন ক্রমে। এবং এই যে মেজর জেনারেল কবির সহ এই যে ডিজিএফআই প্রধানেরা বা এই জেনারেলেরা যে পাড়ি দিয়েছেন বর্ডার, তাদের পরিবার পরিজন সহ সম্ভবত নিশ্চিতভাবেই ধারণা করা যায় যে এরা ভারতীয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনাতেই এবং বাংলাদেশের সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের একেবারে সেনা প্রধানের অনুমোদন ক্রমে এবং জানার মধ্যে, মানে তিনি জানতেন তার জ্ঞাত সারে এরা সীমান্ত পাড়ি দিয়েছেন ঢাকা সেনানিবাস থেকে বা ঢাকা সেনা কর্মকর্তাদের যে রেসিডেন্সিয়াল এরিয়া সেসব ডিওএইচএস থেকে বেরিয়ে। কাজেই এতে বিস্মিত হওয়ার কিছু নাই যে তারা এখন কলকাতা সেনানিবাসে কিংবা অন্য কোনো সেনানিবাসে আছেন। তারা যেখানেই থাকেন, তারা যদি সিভিলিয়ানদের এলাকাতেও থাকেন, তাদের সঙ্গে যে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় গোয়েন্দা সংস্থার নিয়মিত যোগাযোগ আছে তা একরকম নিশ্চিত করেই বলা যায়। অন্তত 10 জন সামরিক কর্মকর্তাকে কিন্তু এভাবে উধাও করে দিয়েছেন ওয়াকারুজ্জামান। নেত্র নিউজ 2025-এর জুলাইয়েই কিন্তু লিখছে যে বাংলাদেশের অন্তত শীর্ষস্থানীয় 10 জন সেনা কর্মকর্তা, এরই মধ্যে তাদের বিরুদ্ধে কারো কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, মামলা, কারো কারো বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশে পাড়ি জমাতে পেরেছেন, সীমান্ত পাড়ি দিতে পেরেছেন। নেত্র নিউজ লিখছে ফ্লেড, মানে পালিয়ে যেতে পেরেছেন। এদের মধ্যে শুধু যে এই যে আমার দেশ যাদেরকে শেখ হাসিনা ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বলছেন তারাই আছেন তা কিন্তু নয়। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, মেজর জেনারেল
কবির আহমেদের কথা লিখে তো আমার দেশ বলছে যে এরা এখন কলকাতার সেনা আবাসিক এলাকায় আছেন, কিন্তু এদের মধ্যে মেজর জেনারেল হামিদুল হকও আছেন, যিনি কিনা শেখ হাসিনা সরকারের সর্বশেষ সেনা গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন এবং 2024-এর 5ই আগস্টের সরকার পতনের পর ওয়াকারুজ্জামান যে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে, মানে জামায়াতের আমির সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তরুণদের দল নিয়ে বঙ্গভবনে গেলেন নতুন সরকার গঠনের আলোচনা করতে, সে সময়ও সেই ডিজিএফআই প্রধান উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, বণিক বার্তা সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে যে এই ডিজিএফআই প্রধান, শেখ হাসিনার সর্বশেষ ডিজিএফআই প্রধান হামিদুল হক, তিনি পুরো আন্দোলনের সময়কাল জুড়ে জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং সেনাবাহিনী যাতে এই আন্দোলনের বিরুদ্ধে না দাঁড়ায় এবং সরকারের পক্ষে নিষ্ক্রিয় হয়ে পড়ে, সেই বিষয়টিতে সেনাবাহিনীর বিভিন্ন স্তরে চাপ প্রয়োগ করে আসছিলেন এবং জামায়াতে ইসলামী তাকে রাষ্ট্র গঠনের অংশীদারও করতে চেয়েছিল। কিন্তু সেই হামিদুল হকও যখন বুঝতে পারলেন তিনি হত্যা, গুম সহ নানা মামলার শিকার হবেন, তখন তাকেও সীমান্ত পাড়ি দেওয়ার সুযোগ করে দেওয়া হলো। ওয়াকারুজ্জামানের তালিকায় তিনি স্থান পেয়েছেন, তাতে হয়তো বিস্ময়ের কিছু নাই, কিন্তু তিনিও যে সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে যেতে পারলেন, সেটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ একটা ঘটনা বটে। কাজেই কে কার পক্ষে কাজ করছিলেন, কি ঘটছিল এবং এখনই বা কে কাকে কিভাবে উদ্ধার করে কোন স্বার্থে নিয়ে যাচ্ছে সেটা বলা মুশকিল বটে। তবে বাংলাদেশের শীর্ষস্থানীয় জেনারেলেরা অন্য একটি দেশের, ভারতের সেনানিবাসে বা ভারতের সেনা বাহিনীর বা ভারত সরকারের এক রকমের আশ্রয়ে প্রশ্রয়ে অন্য একটি দেশে আছেন, ভারতে আছেন, সেটা নিশ্চিতভাবেই বাংলাদেশের একটা নিরাপত্তা কনসার্ন, উদ্বেগ হওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীকে বা সরকারকে, না ইউনূস সরকারকে না তারেক রহমান সরকারকে, কাউকে এই উদ্বেগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে শোনা যায়নি। এমনকি তারেক রহমান এসেই ইউনূস আমলের ডিজিএফআই প্রধানকে পাল্টে যাকে ডিজিএফআই প্রধান বানালেন, তিনিও কিন্তু সাথে সাথে গিয়ে দিল্লি সফর করে র প্রধান এবং ভারতের সামরিক গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। কিন্তু সে সাক্ষাতেও এ বিষয়ে কোনো কথা হয়েছে যে কিনা যে বাংলাদেশের জেনারেলেরা কে কেমন কোথায় আছেন তা বলা যায় না। তবে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আমার দেশ লিখছে যে এই তিনজন জেনারেলকে এখন সাধারণ বেসামরিক এলাকার বাসভবন থেকে হুগলি ব্রিজের পাশে অবস্থিত সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখতে হবে, কারণ তারা নিরাপত্তা সূত্রগুলোর বরাতে জেনেছে এই তিন জেনারেল নিয়মিতই, বিশেষ করে ছুটির দিনে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেন। বাংলাদেশের পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মকর্তারা, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তারা, বাংলাদেশের সরকারি প্রশাসনের বিভিন্ন প্রভাবশালী কর্মকর্তাদেরকে যেভাবে দেশ ছেড়ে মামলা হামলার ভয়ে পালিয়ে যেতে হয়েছে, তারা যে নিষ্ক্রিয় বসে নাই সেটা তো একরকম ধারণা করা যেতেই পারে। তবে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে না দেখে উপায় নেই, কারণ মনে রাখতে হবে এমনকি 1971 সালে বাঙালি সেনা অফিসাররা, মানে প্রেসিডেন্ট জিয়া সহ, মেজর জিয়া সহ বাঙালি সেনা অফিসাররা পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে যখন বাংলাদেশের মুক্তি সংগ্রামে যোগ দিলেন, তখন এই সেনা কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ শিবির তৈরি করে দেওয়া, যাতে তারা সাধারণ মানুষকে যোদ্ধা হিসেবে তৈরি করতে পারেন, থেকে শুরু করে তাদেরকে অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, বিমান, নৌপথে হামলা চালানোর সরঞ্জামাদি সবই সরবরাহ করা হয়েছিল সে সময় ভারতীয় সেনাবাহিনীর তরফেই। কাজেই প্রশিক্ষিত সেনা কর্মকর্তারা, শীর্ষস্থানীয় জেনারেলেরা অন্য একটি দেশের আশ্রয়ে আছেন, সেটা গুরুতর ঘটনাই বটে।